বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে 40, ক্ষতিপূরণের আশ্বাস। অভিনেতার বাড়িতে হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদার। ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের কার্যকর, ভঙ্গুর অর্থনীতিতে আরও প্রভাব পড়ার শঙ্কা, আত্মসমর্পণে নারাজ তেহরান। এবং গাজায় নিরাপদ অঞ্চলেও থামছে না হামলা, মৃত্যু 65,000 ছাড়ালো, যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। তামিলনাড়ুর করুরে বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 40 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন অন্তত 100 জন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের অভিনেতা রাজনীতিক বিজয় থালাপতি। নিহতদের পরিবারের জন্য তিনি 20 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে আহতদের জন্য 2 লাখ রুপি করে দেবেন আর্থিক সহায়তা। এই ঘটনার জেরে বিজয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে, আশঙ্কা জনগণের ক্ষোভ তার উপর গিয়ে পড়তে পারে। ভারতের দক্ষিণী অভিনেতা রাজনীতিক বিজয় থালাপতি এখন প্রবল সমালোচনার মুখে। তার নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু ঘটায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে জনগণের ক্ষোভ তার দিকেই ঘুরে যেতে পারে। এই ঘটনায় বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজেগম টিভিকের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের তালিকায় রয়েছেন দলের সাধারণ সম্পাদক এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি নির্মল কুমার, করুর পশ্চিম জেলা সম্পাদক মাথিয়া ঝাগান সহ আরো কয়েকজন। তাদের বিরুদ্ধে অপরাধমূলক হত্যাকাণ্ড, অবহেলার কারণ, জনজীবন বিপন্ন করা এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি মামলা হয়েছে তামিলনাড়ু পাবলিক প্রপার্টি ক্ষতি প্রতিরোধ আইন অনুযায়ীও। তবে এখনো পর্যন্ত বিজয় নিজে এই ট্র্যাজেডি কিংবা নিরাপত্তা লঙ্ঘন নিয়ে কোনো মন্তব্য করেননি। অভিযোগ উঠেছে তার সমাবেশে হঠাৎ রোড শো ও পুলিশের শর্ত ভঙ্গের কারণে এই দুর্ঘটনা ঘটে। এদিকে নিহতর পরিবারকে 10 লাখ রুপি এবং আহতদের 1 লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে তামিলনাড়ু সরকার। থালাপতি নিহতদের পরিবারের জন্য 20 লাখ রুপি, সেই সঙ্গে আহতদের জন্য 2 লাখ রুপি করে আর্থিক সহায়তা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে 2 লাখ রুপি ও আহতদের 50,000 রুপি দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভয়াবহ এই ঘটনায় তামিলনাড়ু জুড়ে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। 10 বছর পর ইরানের উপর পুনরায় কার্যকর হয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞা। পশ্চিমাদের সঙ্গে শেষ মুহূর্তের পরমাণু আলোচনা ব্যর্থ হওয়ার পর শনিবার গভীর রাতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়, যদিও তা প্রত্যাখ্যান করেছে চীন ও রাশিয়া। তবে নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরান প্রস্তুত বলে জানিয়েছে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেন, কোনো চাপেই মাথা নত করবে না খামেনির দেশ। জাতিসংঘের এই সিদ্ধান্তে ইরানের সংকটাপন্ন অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে ভঙ্গুর অর্থনীতির উপর নতুন চাপ সৃষ্টি করতে দেশটির উপর পুনরায় পারমাণবিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। ফলে এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানের উপর ফের কার্যকর করা হলো সংস্থাটির ব্যাপক নিষেধাজ্ঞা। তবে পশ্চিমাদের এই চাপে মাথা নত করতে নারাজ ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রস্তুত তারা। এটা এমন নয় যে আকাশ ভেঙে পড়বে। ইরানিরা আত্মসমর্পণ করবে না। ইরানের জনগণ যদি নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে পারে, তাহলে এই সংকটগুলি থেকে ভয় পাওয়ার কিছু নেই। এদিকে এক যৌথ বিবৃতিতে ইরানকে উত্তেজনামূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ, ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীরা। বলেন, শুধু নিষেধাজ্ঞা দিয়ে নয়, ইরান যেন কখনোই পরমাণু অস্ত্র না পায় তা নিশ্চিতে নতুন কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে হবে। তবে পশ্চিমারা আলোচনার দরজা খোলা রাখার কথা বললেও এই নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরানের মিত্র রাশিয়া ও চীন। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ছিল।
বিশ্লেষকরা বলছেন, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালানোর ৩ মাস পর এই নিষেধাজ্ঞা দেয়া হলো। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই সংকটাপন্ন অর্থনীতিতে এটি আরও নেতিবাচক প্রভাব ফেলবে, কেননা বর্তমানে 40% মুদ্রাস্ফীতির হার এবং বিদ্যুৎ ও পানির তীব্র ঘাটতিতে ভুগছে ইরান। এমন আবহে এই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে বলেও মনে করেন তারা। আসমাতুলি, নিউজ 24। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় স্থল অভিযান আরও তীব্র করে চলেছে ইসরায়েল। তথাকথিত নিরাপদ অঞ্চলেও থামছে না হামলা। মোট প্রাণহানি 65,000 ছাড়িয়েছে। জ্বালানি ও ঔষধ সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, বন্ধের মুখে হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। গাজার দক্ষিণাঞ্চলকে নিরাপদ বলে ঘোষণা দিলেও সেখানেই বারবার হামলা চলছে ইসরায়েলি বাহিনীর। গাজার সরকারি গণমাধ্যমের অভিযোগ, বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে নিশানা করা হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপকে জরুরি করে তুলেছে। উপত্যকার হাসপাতালগুলো যেন মৃত্যুপুরী। একের পর এক হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে। যেগুলো টিকে আছে সেখানেও নেই জীবন রক্ষাকারী ঔষধ। জ্বালানির অভাবে নিভতে বসেছে শেষ আশার প্রদীপটুকু। আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। এমন বাস্তবতায় যুদ্ধ থামাতে সোচ্চার খোদ ইসরায়েলের সাধারণ মানুষ। জিম্মিদের ফিরে আনার দাবিতে তেল আবিবের রাজপথে নেমেছে হাজারো জনতা। প্রতিবাদের এই ঢেউ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যুক্তরাজ্যের লিভারপুল থেকে জার্মানির বার্লিন হাজার হাজার মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করে জানিয়েছেন যুদ্ধবিরতির দাবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন। এতে কিনজাল ও ইরানের শাহেদ ড্রোন ব্যবহারের অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে একে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আক্রমণ বলে জানিয়েছেন অঞ্চলটির মেয়র। রোববার স্থানীয় সময় ভোরে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারান বেশ কয়েকজন। রাশিয়ার একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ভবন। ভয়ে কিয়েভের ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেন অনেকে। কূটনৈতিক উপায়ে এ আগ্রাসন বন্ধের আহ্বান জানান স্থানীয়রা। এই যুদ্ধ বন্ধ করার জন্য একটি কূটনৈতিক সমাধান প্রয়োজন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার ফলাফল হলো রাশিয়া কেবল সামরিক বস্তুতে আক্রমণ। হামলায় প্রায় 600টি স্ট্রাইক ড্রোন এবং 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। একে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় আক্রমণ বলে জানান অঞ্চলটির মেয়র। এর মধ্যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র কিনজাল ও ইরানের শাহেদ ড্রোন রয়েছে বলেও অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় জাপোরিজিয়া সহ অন্যান্য অঞ্চলকেও লক্ষ্য বস্তুতে পরিণতর খবর জানায় গণমাধ্যম। এদিকে ইইউ বা ন্যাটো সদস্য রাষ্ট্রের হামলার ইচ্ছে নেই বলেও জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। শনিবার প্রদেশটির রাজধানী পেশোয়ারে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইমরান খানের বোন সহ হাজার হাজার কর্মী সমর্থক। সমাবেশে কারাবন্দী পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। দেন সরকার বিরোধী স্লোগানও। এর আগে 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। পরের বছর ঘুষের মামলায় আটক ও সাজাপ্রাপ্ত হন তিনি। কারাবন্দী দেশটির এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে 1.5 শতাধিক মামলা। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় বন্দুকধারীর গুলিতে নিহত 3, আহত হয়েছেন আরও অন্তত 8 জন। স্থানীয় সময় শনিবার সাউথ পোর্ট শহরে একটি নৌকা হঠাৎ রেস্তোরাঁর সামনে এসে ভিড়ে এবং সেখান থেকে অজ্ঞাত বন্দুকধারী ভিড়ের দিকে গুলি চালায়। এরপর দ্রুত গতিতে নৌকাটি পালিয়ে যায়। এ ঘটনার পরই সাউথ পোর্ট পুলিশ ও ব্রান্সউইক কাউন্টি শেরিফ অফিস এলাকা ঘিরে ফেলে। বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রায় 5,000 কোটি ডলারের এক বিশাল চুক্তিতে প্রাইভেট কোম্পানিতে পরিণত হচ্ছে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা ইলেকট্রনিক আর্টস বা ইএ।
সিলভার লেক সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাফিনিটি পার্টনার্সের মতো কয়েকটি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই কোম্পানিটি কিনছে। এই চুক্তি সফল হলে এটি হবে বিশ্বের কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক মালিকানা বদলের ঘটনা। এ খবর ছড়ানোর পর শেয়ার বাজারে প্রায় 15% বেড়ে গেছে কোম্পানিটির শেয়ারের দাম। জেনজি বিক্ষোভের নেতৃত্ব দেয়া সোনম ওয়াংচুকের গ্রেপ্তারের পরও শান্ত হয়নি ভারতের লাদাখ। এখনো সেখানে বিরাজ করছে ক্ষোভ আর চাপা আতঙ্ক। পঞ্চম দিনের মতো জারি হয়েছে কারফিউ, বন্ধ মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও। কেন্দ্রীয় সরকার অভিযোগ করছে জেনজিদের হাতিয়ার করে অযৌক্তিক দাবি নিয়ে লাদাখকে অস্থিতিশীল করতে চেয়েছিল ওয়াংচুক। তবে জেনজিদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তা মেনে নিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। জম্মু ও কাশ্মীরের মুকুট হিসেবে পরিচিত লাদাখ মঠ, হিমবাহ ও ভূকৌশলগত গুরুত্বের জন্য সুপরিচিত। সম্প্রতি সহিংসতার কারণে এবার শিরোনামে এসেছে লাদাখ। রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে সেখানে জ্বলছে বিক্ষোভের আগুন। অব্যাহত রয়েছে কারফিউ। যদিও শনিবার কয়েক ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল কারফিউ, বন্ধ আছে মোবাইল ও ইন্টারনেট সেবাও। এই ঘটনা লাদাখের শান্তিপূর্ণ ভাবমূর্তিতে আঘাত এনেছে বলে মনে করা হচ্ছে। এই সহিংসতা ও অস্থিতিশীলতার কেন্দ্রে রয়েছেন সোনম ওয়াংচুক, যিনি একসময় লাদাখের জলবায়ু যোদ্ধা হিসেবে বেশ প্রশংসিত হয়েছিলেন। এরই মধ্যে তিনি গ্রেফতারও হয়েছেন। আটক করা হয়েছে আরও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, জেনজিদের হাতিয়ার করে অযৌক্তিক দাবি সামনে এনে লাদাখে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছিল সোনম ওয়াংচুক। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তাও দিয়েছে দিল্লি। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে লাদাখের মানুষ। গ্রেফতার, নির্যাতন করে জেনজিদের দমানো যাবে না বলেও সতর্ক করেন তিনি। গেল 24 সেপ্টেম্বর লাদাখের লেতে জেনজিদের বিক্ষোভে ব্যাপক সহিংসতা হয়, যা দ্রুত বিশৃঙ্খলায় রূপ নেয়। এতে 4 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। আসমাতুলি, নিউজ 24। গ্লোবাল টাইমের শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে 40। ক্ষতিপূরণের আশ্বাস, অভিনেতার বাড়িতে হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদার। ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের কার্যকর, ভঙ্গুর অর্থনীতিতে আরও প্রভাব পড়ার শঙ্কা, আত্মসমর্পণে নারাজ তেহরান। এবং গাজায় নিরাপদ অঞ্চলেও থামছে না হামলা, মৃত্যু 65,000 ছাড়ালো। যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।